ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লাগাতার হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন। গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। এদের মধ্যে অন্তত 30 জন ছিলেন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার। এছাড়া 1 বছর ধরে চলমান সংঘাতে লেবানন ও ইসরায়েল দুই দেশেরই অনেক স্থানীয় বাসিন্দা হতাহতের শিকার হয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোদ্ধাদের। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ শনিবার জানায় অনেক জায়গায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে 1 সপ্তাহে 2.5 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহতের দাবি করেছে তেল আবিব। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংসের দাবি ইসরায়েলের। সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংসের কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 3-4 দিন ধরে লেবাননের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। শনিবার মধ্যরাতে আদাইসেহ নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছে তারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, তারা হিজবুল্লাহর সদস্যদের লেবাননের উত্তর দিকে ঠেলছেন। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানান, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে প্রায় 3 সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখ মানুষ। প্রায় 2 লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গত প্রায় 1 বছরে দেশটিতে 2000-এর বেশি প্রাণহানি হয়েছে। সৃষ্টি ঘটক, 71। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের শুক্রবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার এই দাবি করেছেন লেবানিজ নিরাপত্তা বাহিনীর এক সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। 3 জন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন সাফিউদ্দিনের ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ নামক ওই শহরতলিতে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে উদ্ধারকারীরা কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন লেবানিজ নিরাপত্তা বাহিনীর ওই সদস্যসহ আরও 2 জন। হামলার পর থেকে সাফিউদ্দিনের বিষয়ে কোনো তথ্য দেয়নি হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। নেতানিয়াহু জানান, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড এবং জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নেতানিয়াহু বলেন, নিজের ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে বলে জানান তিনি। ইরান ইসরায়েলে হামলা চালানোর পর সেখানে পাল্টা হামলা নিয়ে শনিবারের ভাষণে প্রথম এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই ইসরায়েলের কাছে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফায়েটভিল শহরে এক প্রচার সভায় ট্রাম্প বলেন, ইরানের পরমাণু স্থাপনা নিশানা করাই সবচেয়ে জরুরি, কারণ এটাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এর আগে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে সেটি অবশ্যই অনুপাতমূলক হতে হবে। ট্রাম্প বাইডেনের এই নীতির সমালোচনা করে বলেন, আঘাত করা উচিত পরমাণু স্থাপনায়, পরে বাকি বিষয় নিয়ে চিন্তা করা যাবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে যদি কিছু করতে হয় তবে তাদের উচিত প্রথমে পরমাণু স্থাপনা ধ্বংস করা।
গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার মধ্যাঞ্চলে একটি মসজিদে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৯৩ জন। ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ এবং একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নিয়েছিলেন। মিডিয়া অফিসের তথ্য মতে আল আকসা হাসপাতালের নিকটবর্তী দের আল বালাহ এলাকায় ওই মসজিদ এবং ইবনে রশদ স্কুলে হামলা চালানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪১,৮২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ শহরে শনিবার রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। প্রায় ৪০,০০০ ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী লন্ডনে মিছিল করেছে। এছাড়া প্যারিস, রোম, কেপটাউন এবং ম্যানিলাতেও জড়ো হয়েছেন হাজারো বিক্ষুব্ধ জনতা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো ভারতের মেঘালয়ে বন্যা ও ভূমিধসে নিহত ১০ জন, সেই খবরটি ৭১-এর সাথেই থাকুন। এটা শাইন শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা আর অতুলনীয় স্বাদের এক দারুণ তৃপ্তি। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। Savlon Twinkle Baby Brand Diaper Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যাসাইনমেন্ট আজকে কিন্তু চলছে পিরিয়ড, ভেজা ভাবে নো মোর, বি সুপার ড্রাই গার্ড। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভারতের মেঘালয় রাজ্যে গারো পাহাড় অঞ্চলের ৫ জেলায় বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। মেঘালয় রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে ৭ জন সাউথ গারো হিলস এবং ৩ জন ওয়েস্ট গারো হিলসের বাসিন্দা ছিলেন। বন্যায় এই দুটি জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এছাড়া ত্রাণ কার্যক্রম শুরু করতে ৫ জেলায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি এক বিবৃতিতে বলেছেন, বিরামহীন বৃষ্টিপাতের জেরে মিজোরামের ওয়েস্ট গারো হিলস জেলার ডালু এলাকা এবং সাউথ গারো হিলসের গাসুয়াপাড়া অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া বন্যার পানির স্রোতে গাসুয়াপাড়া এলাকায় একটি সেতু ভেসে গেছে। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে ৬ সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে এক উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ৪ ও ৫ই অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ৬ সেনা এবং ৬ খারেজি নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাদের ওপর এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান। পাকিস্তান সরকারের আফগানিস্তানের সহায়তায় টিটিপি তাদের কার্যক্রম চালায়, যদিও তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার এই অভিযোগ সবসময় অস্বীকার করে থাকে।
খুব শিগগিরই সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে ফেলবে রাশিয়া। রুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শুক্রবার একথা জানানো হয়। এ বিষয়ে আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেন, তালেবানের নাম সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি বেশ কিছু আইনি প্রক্রিয়া পেরিয়ে তবেই কার্যকর করতে হবে। এর আগে গত জুলাই মাসে ভ্লাদিমির পুতিন বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের তালেবানকে মিত্র হিসেবে বিবেচনা করছে তার দেশ। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেন বিশ্বের শীর্ষ ধনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। নির্বাচনের ঠিক 30 দিন আগে শনিবার পেনসিলভেনিয়ায় বাটলার শহরে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। প্রথমবারের মতো প্রকাশ্যে জনসমাবেশে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দুহাত উঁচিয়ে মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দেন। এই বাটলার শহরেই গত 13 জুলাই একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। অল্পের জন্য রক্ষা পান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। কয়েক মাস আগেও ট্রাম্প এবং ইলন মাস্ক একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করলেও জুলাইতে ট্রাম্পকে 2 দফায় হত্যা চেষ্টার পর থেকে ইলন মাস্ক তাকে সমর্থন করতে শুরু করেন। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরো কিছু খবর। 71-এর সাথেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। এভাবেই ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। বার্জার রবিয়া লাইন, থাকো রঙিন। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. ইউরোপের অন্যতম অভিবাসী প্রত্যাশীদের পছন্দের দেশ ইতালি 2025 সালে 1,65,000 কর্মী নিয়োগের একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই নীতিমালায় পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আবেদনকারী কর্মীদের কাগজপত্র বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবাসী সহ বাংলাদেশি শ্রমিকদের জন্য। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। 2025 সালের জন্য ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার বিষয়ে প্রস্তাবিত খসড়া উপস্থাপন করেছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। এবার প্রথম ও দ্বিতীয় ধাপে 1,65,000 অভিবাসীরা কর্মী হিসেবে প্রবেশ করতে পারবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে থাকছে ক্লিক ডের প্রথম ধাপ, যেখানে 70% আবেদন জমা হবে। দ্বিতীয় ধাপে থাকছে বাকি 30%। সিজনাল, নন সিজনাল এর পাশাপাশি এবার 10,000 বাড়তি কর্মী নিয়োগ করা হবে গৃহস্থালী কোটায়। তবে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই 3টি দেশের কর্মী নিয়োগের আবেদনপত্র যাচাই ও বাছাই করা হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। প্রস্তাবিত এই গেজেটে সুস্পষ্টভাবে বিষয়টি উল্লেখ করা হয়েছে। 3টা দেশে যারা মধ্যস্থতাকারী, যারা মালিক এবং যারা বিভিন্ন ব্যক্তি যারা এই বিষয়ে কাজ করেছে, তারা এত বেশি পরিমাণ জালিয়াতি করেছে, সেই বিষয়গুলোর জন্য এই সরকারের বিভিন্ন দপ্তর অবগত আছে বিদায়ী এটাকে নাম উল্লেখ করে দিয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন দালালদের কারণে আবেদনের কাগজপত্র জাল হওয়ার পাশাপাশি তথ্যগত বিষয়গুলো সঠিক না হওয়ায় প্রশাসনের টনক নড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভিসা আবেদনে। বাংলাদেশ থেকে বৈধ পথে যারা আসার জন্য চেষ্টা করতেছে এবং অপেক্ষমান আছে, তো তারা অনেকেই আছে। আর ভিসার প্রক্রিয়াটা গত 1 বছর ধরে খুব ধীর গতিতে চলছে, আর সম্ভাবনাও খুব কম মনে হচ্ছে। বিভিন্ন লাইভ অথবা ব্লগে
আলোচনা সমালোচনা হচ্ছিল, সরকারিভাবে ইতালির গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো যখন আমলে নেয়, তারপর থেকে কিন্তু আমরা বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হচ্ছি। ইতালি প্রবাসীরা বৈধ পথে কর্মী নিয়োগের এই কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে দালাল থেকে সতর্ক থাকার পাশাপাশি এই সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে জোরদার করার আহ্বান জানান। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি। বসনিয়ায় মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও ডোনিয়া গ্রামের ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজ মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, বসনিয়ায় বেশ কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী বন্যার কারণে অনেকগুলো শহর এবং গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া অনেক ঘর বাড়ি পুরোপুরি ডুবে গেছে বলে জানিয়েছেন তারা। এর আগে দেশটির স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বসনিয়ার গণমাধ্যম আরও জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে শুক্রবার রাতে উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। তবে শনিবার সকালে বৃষ্টি থামার পরপরই উদ্ধার কাজ আবারও শুরু করা হয়। ডোনিয়া ইয়াবলানিচ্ছার অনেক বাড়ি এখনও পানিতে তলিয়ে আছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক আর ভূরাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে চলতি বছরেই প্রায় ২০% দাম বেড়েছে মূল্যবান এই ধাতুটির। এছাড়া স্বর্ণের মজুদ বাড়াতে ব্যস্ত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। বর্তমানে বিশ্বে সর্বাধিক স্বর্ণ মজুদের অধিকারী যুক্তরাষ্ট্র। দেশটির হাতে আছে ৮,১৩৩.৪৬ টন স্বর্ণ। সাদিয়া লাবণীর প্রতিবেদন। সারা বিশ্বেই স্বর্ণকে একটি অতি মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন দেশে স্বর্ণের প্রতি বেশ আগ্রহ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে স্বর্ণ কেনার রীতি রয়েছে বহুকাল থেকেই। নারীদের অলংকার হিসেবেও স্বর্ণের চাহিদার কমতি নেই। আবার কোনো দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে স্বর্ণের মজুদ বিশেষ ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের উপর আস্থা রাখে। দিন দিন বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, ৮,১৩৩.৪৬ টন স্বর্ণের মজুদ রেখে সারা বিশ্বে সর্বাধিক স্বর্ণ মজুদে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের জার্মানি। সেখানে স্বর্ণের মজুদ আছে ৩,৩৫১.৫৩ টন। তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে রয়েছে ২,৪৫১.৮৪ টন স্বর্ণ। ঠিক তারপরেই রয়েছে ফ্রান্স। স্বর্ণ মজুদে পিছিয়ে নেই রাশিয়াও। পঞ্চম স্থানের থেকে এই দেশ জমিয়েছে ২,৩35.৮৫ টন স্বর্ণ। ষষ্ঠ অবস্থানে আছে চীন। তাদের মজুদে রয়েছে ২,২৬৪.৩২ টন স্বর্ণ। এরপরেই এসেছে জাপানের নাম। এদিকে ৮৪০.৭৬ টন স্বর্ণ মজুদ করে বিশ্বে অষ্টম স্থানের আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্বর্ণ মজুদের শীর্ষ ৩০ দেশের তালিকায় আছে পর্তুগাল, পোল্যান্ড, উজবেকিস্তান, যুক্তরাজ্য সহ আরও বেশ কিছু দেশ। কেন্দ্রীয় ব্যাংকগুলোর উল্লেখযোগ্য ক্রয়, চীনা ভোক্তাদের স্বর্ণের প্রতি চাহিদা বৃদ্ধি, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগে আগ্রহ বেড়েছে মানুষের, যার ফলে চলতি বছরই বিশ্বজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ২০%-এরও বেশি। সাদিয়া লাবণী, ৭১।